welcome to another brand new episode of Old School Bits. As always, আপনাদের সাথে আছি আমি জেনিফা এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছে আরভো ভাইরাস। ওয়েলকাম টু আওয়ার শো, কেমন আছেন? ভালো। ওকে, প্রোগ্রাম শুরু করার আগে ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব যে ব্যান্ডের যারা মেম্বার আছে তাদের সাথে আমাদের দর্শকদের যদি একটু পরিচয় করে দিতেন। ওকে, আমরা আরভো ভাইরাস, আদনান বেইজে, রঞ্জন গিটারে, নাফিস ড্রামসে, আর আমি সুফি ভোকাল। ওকে, সো ভাইয়ের কাছে ফার্স্টেই জানতে চাইবো যে আরভো ভাইরাসের শুরুটা কিভাবে এবং কাদের হাত ধরে, সেই শুরুর দিকের গল্পটা একটু শুনবো আমি। এটা অ্যাকচুয়ালি রঞ্জন বেশ ভালো বলতে পারবে। 2002-তে সুহার্ত আর আমি মিলে ব্যান্ডটা শুরু করি। তো ওখানে আমাদের আরেকটা ফ্রেন্ড শোভন ভোকালিস্ট হিসেবে ছিল আর হিমেল ড্রামার হিসেবে, কিন্তু ওটা পার্মানেন্ট লাইন আপ ছিল না। পার্মানেন্ট লাইন আপে সুফি ভোকালিস্ট হিসেবে আসে, আর জিশান বেজিস্ট হিসেবে, আর তানিম ড্রামার হিসেবে। সো ওই লাইন আপটা নিয়ে আমরা 2003-তে প্রথম একটা সিঙ্গেল বের করি, আর্তনাদ আগন্তুক 2-তে। এরপরে আমাদের প্রথম অ্যালবাম আসে 2006-এ 64 মিনিট 53 সেকেন্ড। আর এরপরেই আসলে জিশান আর তানিম বাইরে চলে যায় পড়ালেখা করতে। আর এরপর শুভ ভাই কিছুদিন আমাদের সাথে ড্রামস বাজান, আর এরপর থেকে তো আদনান আর নাফিজ আছে। সো যেই দুইজন আপনারা ডিসিশন নিলেন যে ব্যান্ড ফর্ম করবেন, এই ডিসিশনটা আসলে কিভাবে নেওয়া? না, আমাদের আশেপাশে সব ফ্রেন্ডরা মিউজিক করতো, তো ওইটা আমরা গিটার বাজাতাম। তো ওইভাবে কোনো মানে হঠাৎ কোনো ডিসিশন, এটা একটা ন্যাচারালি ডিসিশন। ওকে, আরভো ভাইরাস কেন নামটা? আমরা আসলে নাম খুঁজে পাচ্ছিলাম না। রিয়েলি আমরা নাম খুঁজে পাচ্ছিলাম না। প্র্যাকটিস প্যারে যখন যেতাম তখন রঞ্জনের নাম, রঞ্জন ভাই, সুহার্ত ভাই, হ্যাঁ এভাবে নাম থাকতো। তো ওরাই বলতো যে আপনাদের ব্যান্ডের কোনো নাম নাই, জাস্ট প্র্যাকটিস করতে যেতাম। তো পরে এই নামটা দেয়া। হ্যাঁ, একটা কমিক থেকে, ব্লেডের একটা কমিকে এই ভাইরাসের নামটা ছিল। তো অলরাইট, ওকে, হ্যাঁ আড্ডা আবারও ফিরবো। আমরা একটা গান শুনে আসি। কোন গানটি শুনবো প্রথমে? শহর। ওকে, শুনে আসি গানটি আমরা। ঢেকে থাকে নিয়নালোয়, এই শহরের স্বপ্নগুলো লুকিয়ে থাকে আধারে। এই শহরের যত কষ্ট ঢেকে থাকে নিয়নালোয়, এই শহরের স্বপ্নগুলো লুকিয়ে থাকে আধারে। তবুও আমি গাইছি এই শহরের গান। আমার যত কথা, যত স্বপ্ন দেখা, আমার হারিয়ে যাওয়া এলোমেলো পড়ে থাকে আমার মনের এই কোণে, ইট পাথরের এই শহরে। এই শহরের ভাঙা বাড়ির নানা রঙের মানুষগুলো ভাঙা পথে খুঁজে বেড়ায় একটুখানি অলস সময়। এই শহরের বাঁকে বাঁকে স্বপ্ন বেচার বিজ্ঞাপন, তার নিষ্প্রাণ গল্পগুলো সহজ প্রাণের বিচরণ। তাই আমি গাইছি এই শহরের গান। যত কথা, যত স্বপ্ন দেখা, আমার হারিয়ে যাওয়া দিনগুলো এলোমেলো পড়ে থাকে আমার মনের এই কোণে, ইট পাথরের এই শহরে।
যত কথা যত স্বপ্ন দেখা আমার হারিয়ে যাওয়া দিনগুলো এলোমেলো পড়ে থাকে আমার মনের এই কোণে ইট পাথরের এই শহরে আমার যত কথা যত স্বপ্ন দেখা আমার হারিয়ে যাওয়া দিনগুলো এলোমেলো পড়ে থাকে আমার মনের এই কোণে ইট পাথরের এই শহরে আমার যত কথা বেশ সুন্দর একটা গান। ভাইয়া তখন বলছিলেন যে ফার্স্ট অ্যালবামের কথা, সো ফার্স্ট অ্যালবাম নিয়ে কিছু শুনতে চাই। আমাদের ফার্স্ট 2-3টা সিঙ্গেল যখন বের হয় তো তখন প্রথম সিঙ্গেলের দিনই আসলে জি সিরিজ থেকে অফার আসে যে একটা অ্যালবাম করবো নাকি, তো আমরা খুব এক্সাইটেড ছিলাম। আর 2004-এ রেকর্ডিং শুরু করি, কিন্তু আসলে আমরা যতটা ইজি ভেবেছিলাম ফার্স্ট অ্যালবামটা রেকর্ড করা অতটা ইজি ছিল না, কারণ একটা গান বের করতে যতটা না কষ্ট করতে হয়, যখন 12টা গান বের করবো, যে 12টা গান যাতে একই রকম সাউন্ডিং না হয়, তখন সেটা কষ্টটা একটা- অনেক বেশি, হ্যাঁ পরিশ্রমটা ওইটা আর অনেক বেশি। মানে অনেক ঝামেলা ছিল। তখন আমরা পড়াশোনা অলমোস্ট শেষ করছি, আমি তখন মাত্র ইউনিভার্সিটি। চাকরিতে ঢুকেছি, ওরা সবকিছু অ্যারেঞ্জ করে রেকর্ডিং এর শিফট নিয়ে আমাকে কল দিত যে আচ্ছা দোস্ত আজকে রাতে 7টার সময় বা 8টার সময় স্টুডিওতে চলে আসিস, এই গানটার ভোকাল টেক আছে। সো ওইভাবে আমরা just তখন- দৌড়ে যেয়ে তখন রেকর্ডিং হতো। আর আমরা সবাই চাকরি শুরু করি নেই বলে তখনও ওর ঝামেলাটা আমরা বুঝতাম না, যে সে ভোকাল টেক দিচ্ছে অনেক টায়ার্ড, কিন্তু আমরা বুঝতেছি না। পরে যখন বুঝলাম যে হাফ ওয়েতে গিয়ে, তখন আমরা শুধু ছুটির দিনে যে ভোকাল টেক নিতে হবে। কতদিন টাইম লেগেছিল ফার্স্ট অ্যালবামের কাজ 2 শেষ করতে? বছরের মতো, 2 2 বছর মতন। লং টাইম। হ্যাঁ লং টাইম। ওকে, সো কথা না বাড়িয়ে আরেকটা গানে যাই। এখন কোন গানটি শুনবো? তোমাদের সম্মানে। ওকে, শুনে আসি গানটি। Sure. আজ যারা হারিয়ে গেছে অভিমানে, তাদের সম্মানে এই নীরবতা, জানি বলেছিলাম রাখবো মনে সব সময়, তবুও সব ভুলে যাই যেন এটাই স্বাভাবিক। আজ তারা শুধু দীর্ঘশ্বাস, আজ তারা হঠাৎ নামে, চেনা হয়নি তোমাদের, দেখা হয়নি চোখের ও পারে, হয়তো তাহলে যেতে না হারিয়ে। আজ তারা শুধুই দীর্ঘশ্বাস, আজ তারা হঠাৎ নামে, আজ তারা শুধুই দীর্ঘশ্বাস।
অসাধারণ একটা গান। ভাইয়া বলছিলেন তখন যে গানটার পেছনে একটা স্টোরি আছে, সো সেই স্টোরিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, গানটা আসলে আমরা রিসেন্টলি রিলিজ দিয়েছি জিপি মিউজিক অ্যাপ থেকে। এটা আপনার অ্যান্ড্রয়েড কিংবা আইওএস যে কোনো ডিভাইস থেকে ডাউনলোডেবল, স্ট্রিম করা যাবে। তো এই অ্যাপটার লঞ্চিংয়ের সময় আর কি আমরা এই গানটা রিলিজ দেই। তো এখন আর এই গানটার স্টোরি সেটা হচ্ছে আসলে রঞ্জন ভাই ভালো বলতে পারবেন। এটা তোমাদের সম্মানে আসলে সেই মানুষগুলোকে নিয়ে, যে মানুষগুলো আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে, কিন্তু সেটা হয়তো বা আমাদের আরেকটু একটু কেয়ার কম দেওয়ার কারণে হয়তো বা সেই মানুষগুলোকে আমরা রিচ আউট করতে পারলে তারা হয়তো এখন আমাদের ভিতর থাকতো। এরকম যারা মানুষগুলো, তাদের সম্মানেই হচ্ছে আমাদের এই গানটা, তোমাদের সম্মানে। অলরাইট, ওকে। ভাইয়ের কাছে জানতে চাইবো যে 2002-03 সেই টাইমে আসলে ফার্স্টের দিকে সব কিছুই মনে হয় একটু অগোছালো থাকে, সো ওই টাইমটাতে আসলে প্র্যাকটিস কিভাবে করতেন? ওকে, ওই সময় প্র্যাকটিস হতো ইয়েতে মগবাজারে সাউন্ড মেশিন, মেইনলি সাউন্ড মেশিনে প্র্যাকটিস হতো, কিন্তু তার আশেপাশে আমার মনে হয় প্রথম দিকে আরো বেশি অর্গানাইজ ছিল, কারণ তখন সবার জন্য বেশি খুব ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, এবং ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা, অনেক কিছু শেখার ছিল, তো আমরা রেগুলারলি প্র্যাকটিস। এরকম বলছি না যে আমাদের শেখা শেষ, এখনো শিখছি, কিন্তু এখন হয়তো মানে পার্টিকুলার কিছু দিক দিয়ে আমরা বেশি স্ট্রাকচার্ড, সেজন্য হয়তো কিছুটা মনোটনি এসে থাকতে পারে। অনেক বেশি সিরিয়াস আমরা ওই সময়ের থেকে, এটা বয়সের কারণে হতে পারে বা সারাউন্ডিংসের জন্য, সব কিছুর জন্য। ওই সময় আমরা মানে অনেক এনথুজিয়াস্টিক ছিলাম যে আচ্ছা নতুন একটা প্র্যাকটিস পেয়ার, আচ্ছা এর সাউন্ড কিরকম হবে, ওইসব ব্যাপারে আমাদের আগ্রহ বেশি ছিল। ওকে, এরকম কি কোনো ডিফারেন্স দেখেন তখনকার প্র্যাকটিস আর এখনকার প্র্যাকটিসের মধ্যে? কি কোনো ডিফারেন্স দেখতে পান? হ্যাঁ, এখন নাফিজের ওখানে প্র্যাকটিস। হ্যাঁ, বেসিক্যালি I would like to give a shout out to my parents. আমার আব্বা আম্মাকে অসংখ্য ধন্যবাদ, বিকজ তাদের সাপোর্টের কারণেই মানে আমার বাসার ছাদে একটা প্র্যাকটিস প্যাড এবং একটা স্টুডিও করতে পেরেছি। বাহ। এবং যার কারণে মানে আসলে বেনিফিটটা এভাবে হয়, কারণ আমরা সবাই চাকরিজীবী এবং চাকরি শেষ করে প্র্যাকটিসে আসতে আসতে আমাদের 8:30-9টা বাজে, এবং 8:30-9টা আপনাকে ঢাকা শহরে কোনো প্র্যাকটিস প্যাড নাই যে আপনাকে টাইম দেবে। So that way we are actually lucky. Absolutely. Yeah, absolutely. And a big shout out to them, my parents. অফিস করে তারপরে প্র্যাকটিস করতে যাচ্ছি 9:30-10টা, ওই প্লাস সব সময় ইনস্ট্রুমেন্ট ক্যারি করার দরকার হয় না, ওখানে আমরা ডাম্প করে আসি। সো কথা না বাড়িয়ে আরেকটা গানে যাই। এখন কোন গানটি শুনবো? আমরা এখন যে গানটা করব সেটা হচ্ছে দূরত্ব, আমাদের সেকেন্ড অ্যালবামে যেটা রিলিজ হয়েছিল। অলরাইট, শুনে আসি গানটি। আর কটা পথ পেরুলে কমে যাবে এতদিনের জমে থাকা দূরত্ব, আর একটিবার মুখ ফেরালে ভেঙে যাবে আমাদের এই দেয়াল। আর কটা পথ পেরুলে কমে যাবে এতদিনের জমে থাকা দূরত্ব, আর একটিবার মুখ ফেরালে ভেঙে যাবে আমাদের এই দেয়াল। শহরের বুকে ছড়িয়ে থাকা শিরার মতো অলিগলিতে উড়িয়ে বেড়ায় যতটুকু পাই ওপরে, টুকরো সময় যেদিকে তাকাই আমি তোমার ছায়া খুঁজে ফিরি, নীড়হারা স্রোতেরই মতো সাগরে হারিয়ে যায়।
ছায়া খুঁজে ফিরি। বেশ সুন্দর একটা গান শুনলাম আমরা। ভাইয়ের কাছে জানতে চাইবো যে অনেক কনসার্ট করা হয়, খুব মেমোরেবল কোনো কনসার্ট কি আছে যেটার কথা এখনই মনে পড়ছে? সবাই বোধহয় কম বেশি একমত হবে, আর্মি স্টেডিয়ামে করা যে কোনো কনসার্ট এবং রাশিয়ান কালচারাল করা যে কোনো কনসার্ট আমাদের পছন্দের। 2015-এ যে 7ই মার্চে যে জয় বাংলা কনসার্টটা হয়েছিল, ইয়াং বাংলা অর্গানাইজ করেছিল, সেটা আমার মনে হয় আমার জীবনে আমার করা ওয়ান অফ দ্য বেস্ট, এবং অর্গানাইজিং ওয়াইজ আর কি বলছি যে মানে এত সুন্দর অর্গানাইজড একটা শো ছিল। আমার মনে হয় উই ওয়ার অল ইমপ্রেসড, শুধু আমরা না, যে কোনো ব্যান্ডই ওই শোটা যারা করেছে দে আর ভেরি থরলি ইমপ্রেসড উইথ দি অর্গানাইজিং। এবং এই বছরও যেটা হয়েছিল সেটাও বেশ ভালোই হয়েছিল, বাট কম্পারেটিভলি এটা একটু বেটার ছিল আর কি। বাট ক্রাউড ওয়াজ অ্যামেজিং, লাইটিং ওয়াজ সো গুড, সো ইট ওয়াজ ওয়ান হেল অফ অ্যান এক্সপিরিয়েন্স আমি বলবো। ওকে, সো একটা মেমোরেবল কনসার্টের স্টোরি আমরা শুনলাম। এখন জানতে চাইবো যে ফার্স্ট টাইম কোনো বড় ব্যান্ডের সাথে, লাইক একটা মানুষের গান ছোটবেলা থেকে শুনেছেন, দেখেছেন, ভালো লাগে, তার সাথে পারফর্ম করতে পারার যে ফিলিংসটা, এরকম কোনো কনসার্টে কখনো কি হয়েছে বা সেটার ফিলিংসটা আমি একটু জানতে চাইবো। বড় শো বলতে গেলে 2006 এর দিকে কমলাপুর স্টেডিয়ামে একটা শো ছিল, হ্যাঁ, মানে অনেক সব বড় ব্যান্ডই ছিল, আজম খানও ছিলেন। সো ওইটা কিন্তু আমাদের যখন পার্সোনালি আমাদের কাছে আসলে আর্টসেল ব্ল্যাক, নেমেসিস ওইগুলি আমাদের প্রিয় ব্যান্ড ছিল আসলে, যদি আমাদের সমসাময়িক ব্যান্ড, কিন্তু সেটা হতে প্রিয় ব্যান্ড ওইগুলিই ছিল। তো আমাদের ওই রাশিয়ান কালচার ওদের সাথে সবসময় শো করতাম। তো হতে পারে যে অনেকের গান ছোটবেলা থেকে দেখেছি, কিন্তু নেমেসিস, আর্টসেল ব্ল্যাক, সেন্টোরিয়ান, রিবর্ন, ব্রিজ, তো ওইগুলো আমাদের খুব মানে পছন্দের ব্যান্ড। এই পছন্দের ব্যান্ডগুলোর সাথে যখন ফার্স্ট পারফর্ম করেন, ফিলিংটা কেমন ছিল? না দারুণ, মানে ইনফ্যাক্ট অনেক ব্যান্ডগুলো আমরা শো করতে গিয়ে মিট করেছি যে আগে গান শুনিনি। তো আমাদের প্রথম শোটা ব্রিজ ছিল, ফুল বান্ডলস রিভেঞ্জ ছিল, তারপর সেল আউট ছিল। ওকে, সো আরেকটা গানে যাব আমরা এখন কোন গানটি শুনবো? অর্ধেক কথা। ওকে, শুনে আসি গানটি। আমার অর্ধেক কথা কেউ বোঝে না, বাকিটুকু কেউ শোনে না। আমার অর্ধেক কথা কেউ বোঝে না, বাকিটুকু কেউ শোনে না। আমি তাই জেগে থাকি নক্ষত্রেরই সাথে, সারা রাত কথা বলি মৃত আলোতে। কাছের মানুষগুলো মুখ ফিরিয়ে নেয়, হয়তো আমি তাদের দূরে সরিয়ে দেই। আমি তাই বন্ধু পাতি বাতাসেরই সাথে এলোমেলো পায়ে হাঁটি, তারারের সাথে আমরা যারা আলোতে আত্মহারা, সামলে নিতে পারিনি একটু আধার। আজ আমি একা মঞ্চে দাঁড়িয়ে, একক অভিনয়, নকল হাসি, সফল মাতিয়ে রাখ
বেশ সুন্দর একটা গান শুনলাম আমরা। এখন আমি সবার কাছেই আস্তে আস্তে আসবো, বাট ফার্স্টে ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ফার্স্ট টাইম কোন ইনস্ট্রুমেন্টটা কিনেছিলেন বা কিভাবে কিনেছিলেন আসলে, সেটা সেই ফার্স্ট স্টোরিটা জানেন। ইনস্ট্রুমেন্ট ছিল হচ্ছে আমার অ্যাকোস্টিক গিটার Okay. 97 এ, যেটা আমার কাছে এখনো আছে। আচ্ছা, সেটা কিভাবে কেনা হয়েছিল? ফ্যামিলি থেকে ইজিলি পেয়েছিলেন না, নাকি? ইজিলি পাইনি অ্যাকচুয়ালি। আমাকে গান শিখেছে আমার মা, মায়ের হারমোনিয়াম বিক্রি করে কিনেছিলাম, আহা, এন্ড মা অ্যালাউ করেছিলেন, ওটা নিয়ে কোনো প্রতিবাদ বা কোনো কিছু করেনি। আচ্ছা। তো ওই গিটারটার মধ্যে আমার মায়ের হারমোনিয়াম আছে। সো আলটিমেটলি মাকে জানিয়ে এটা করা। Obviously. ওকে, দ্যাটস আ সুইট থিং। ভাইয়ের কাছে জানতে চাইবো ফার্স্ট ইনস্ট্রুমেন্ট। ফার্স্ট ইনস্ট্রুমেন্ট আমার গিটারই ছিল আসলে। আমি একটা হ্যাঁ, আমি ইলেকট্রিক গিটার কিনি এখনো, যেটা নাকি রঞ্জন ভাইয়ের কাছে এখন আছে। উনি ওইটাতে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে, বাট দ্য গিটার ইজ স্টিল দেয়ার। আমি রঞ্জন ভাইকে বলছি, প্লিজ আপনি স্টেজে যাই করেন, And functional. হ্যাঁ And স্টেজে যাই করেন, গিটারটা ভাঙেন না, কারণ এটা আমার অনেক পুরান গিটার, বিকজ আমাদের তো একটু বদ্ধভাষা আছে। যাই হোক, ওটা তো স্টার্টিংয়ে হয়তো আমি গিটার দিয়ে শুরু করি, বাট আলটিমেটলি বাংলাদেশের রিকোয়ারমেন্ট যেটা, যে বাংলাদেশে আসলে ড্রামার কম, সো প্রথম যখন ব্যান্ড করা শুরু করি তখন ড্রামস বাজাতে হবে দেখে ড্রামস শেখা শুরু। আর এখন তো ড্রামস বাজানোর পাশাপাশি ড্রামস বানাইও। আই হ্যাভ মাই ওন কোম্পানির নাম বেশি জোস ড্রামস। ওকে, যারা আমাকে ফেসবুকে ফলো করছেন তারা খুব ভালোভাবে জানেন কি করছি না করছি। অলরাইট, এবার আপনার কাছে জানতে চাইবো যে ফার্স্ট ইনস্ট্রুমেন্ট কিভাবে কেনা হয়? ওটা গিটার কি আমরা মনে হয় সবাই গিটার কিনছে, বাহ। তো এটা কোনো সমস্যা হয় না। অনেকদিন ধরে বলছি যে বাজাবো, তখন আম্মা কিনে দিয়েছিল। মানে আলটিমেটলি সবাই দেখলাম যে এই ব্যাপারগুলোতে খুব সাপোর্ট পেয়েছে। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা এটা ফরচুনেট আমরা। ইটস আ লাকি থিং। অ্যাবসলিউটলি। ওকে, ভাই আরও কি সেম? আমার ফার্স্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হারমোনিয়াম। ওকে, তো বড় হয়ে যখন নিজে মিউজিক করব ডিসিশন নিলাম, তখন ফার্স্ট গিটার ছিল অ্যাকোস্টিক গিটার, আমার আম্মুর কিনে দেয়া। তো আলটিমেটলি গিটারটার নেক একদিন পরে ভেঙে যায়, সো ইটস নট ফাংশনাল এনিমোর, বাট দ্যাট ওয়াজ ইট আর কি। অলরাইট, সো হারমোনিয়াম মানে হচ্ছে ছোটবেলা থেকেই মিউজিকের সাথে ছিলেন, সো জি, দ্যাট ছোটবেলা থেকে ছিলাম। সাপোর্টটা ছিল। হ্যাঁ, সাপোর্টটা ছিল অ্যাবসলিউটলি। হ্যাঁ, ওকে, দ্যাটস আ গুড থিং। সো আমরা আরেকটা গানে যাব এখন। কোন গানটি শুনবো? ও, ওকে, খুব ইন্টারেস্টিং একটা নাম, শুনে আসি গানটি। শিওর। সত্য যদি নিতে না পারো তবে কেন জানতে চাও? সব সত্যের আছে অনেক মুখোশ, কোনটা নেবে বেছে নাও। এ যেন একই ঘরের একই দরজায় অনেক পথের খোঁজ, জানালায় অনেক মানুষের মাঝে নিজেকে দেখো রোজ। আমাদের এই চিরচেনা পৃথিবী নিজেদের ভেতরের আর এক
another beautiful song. ভাইয়ের কাছে জানতে চাইবো যে গানটার নাম অ কেন? অ্যাকচুয়ালি রঞ্জনের প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে অ দিয়ে যত শব্দ হয় যে অভিষেক অনাসৃষ্টি বা এরকম টাইপের কিছু সবগুলো মিলিয়ে যদি একটা লিরিক বানানো যায় ভালোই হয়। ইনফ্যাক্ট হয়েছিল, অলমোস্ট হয়ে গেছিল, কিন্তু না আমরা তারপর দেখলাম যে আমাদের খুব প্রিয় একজন মিউজিশিয়ান অর্ণব, তো ওর একটা গান ছিল ছ দিয়ে, তো উই ডিসাইডেড যে এই গানটা তাহলে অন্য লিরিক দেয়, ওই লিরিকটা না দেয়, কিন্তু পরে নামটা রেখে দিয়েছিল। হ্যাঁ অলরাইট, লিরিক চেঞ্জ হয়েছে বাট নামটা চেঞ্জ হয়নি। ওকে, ব্যান্ডের রিসেন্ট ব্যস্ততা কি নিয়ে জানতে চাইবো? আমাদের রিসেন্ট ব্যস্ততা এখন আমাদের থার্ড অ্যালবাম রেকর্ডিং নিয়ে। অ্যালবামটার নাম হবে বিশেষ দ্রষ্টব্য, এটা মন্তব্য নিষ্প্রয়োজনের পরের ভার্সনটা আর কি। তো আমরা এখন এটার রেকর্ডিং ফুল ফ্লেজেড চলছে। নাফিজের অলরেডি 3-4টা গানের ড্রামস ফাইনাল দেওয়া শেষ, আমারও বেইজ 1-2টা দেওয়া শেষ। এমনিতে বেসিক্যালি পুরো অ্যালবামেরই ওভারঅল সং স্ট্রাকচার আমাদের মোটামুটি আর কি ডিসাইডেড, এখন জাস্ট ফাইনাল লে ডাউন করাটা বাকি। আর আমরা এই অ্যালবামে একটা টোটাল একটা সিঙ্গেল সাউন্ড আমরা প্রডিউস করার চেষ্টা করছি, রাদার দেন trying to blend in different sorts of genres in one album. We're trying to produce a single sound this time. So দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। কবে নাগাদ পাচ্ছি আমরা অ্যালবামটা? আশা করছি আমরা জুলাইয়ের ভিতর রিলিজ কিংবা জুলাইয়ের রিলিজ দেব আর কি, দেখা যাক। ওকে, বেস্ট অফ লাক ফর দ্যাট। থ্যাংক ইউ। আমরা একদমই শেষ পর্যায়ে আছি অনুষ্ঠানের, আমরা লাস্টে কোন গানটি শুনবো? হারিয়ে যাও। বেশ জনপ্রিয় একটা গান, শুনে আসি গানটি। শিওর। পথ হেঁটেছি একসাথে, কতগুলো ভোর দেখেছি পাশাপাশি, তারপর সব কিছু ফেলে দূরে সরে গিয়েছি, একটু একটু করে হারিয়ে যাও তুমি, দূরে আরো দূরে। তারপর চিরচেনা নিজেদের চিনতে পারি না কোনো ভাবে, আমরা ভাবি সব আসবে ফিরে, পুরনো অনুভূতি পুরনো মানুষে হারিয়ে যাও তুমি, দূরে
আমরা একদম শেষ পর্যায়ে যেহেতু আছি, আমি শেষ জানতে চাইবো যে ভাইয়ারা তো অনেক ধরনের ফ্যান ফেস করেন, সো এমন কোনো ফ্যানের স্মৃতি কি এখন মানে ঠিক এখন মনে পড়ছে যে আমাদের সাথে শেয়ার করা যায়, খুব মজার কোনো স্মৃতি? You know what I'm gonna say? বলে ফেলেন, আলামিন। আপনি বলেন। অলরাইট, ওটা না, আমাদের আসলে অনেক ধরনের ফ্যান তো, যেমন আরিফ নামে একটা ছেলে আছে যশোর থেকে, হরতালের সময়ও সে ঢাকায় হরতালের সময়ও ঢাকায় এসে শো দেখেছে। বাহ, তারপর অভিজিৎ, কলকাতার একটা ফ্যান কলকাতায় আছে। আমরা যখন শো করতে গেছিলাম জাস্ট একবার মানে সে আমাদের শো দেখেছে, তারপর থেকে কনস্ট্যান্টলি সেই আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা একটু গিলটি ফিল করি যে ওর সঙ্গে মানে ওভাবে যোগাযোগ করা হয়ে ওঠে না, কিন্তু সে খোঁজ খবর নেয় আমাদের। আর ফ্যান ইন জেনারেল যদি আমরা বলি তাহলে উই আর ভেরি লাকি। 7 বছর পর যখন আমরা আমাদের সেকেন্ড অ্যালবাম বের করলাম, তারপরও মানে যে পরিমাণ সাড়া পেয়েছি সেটা মানে ভোলার মতো না আসলে। ওকে ভাই, আমরা একদম শেষ পর্যায়ে আছি। যাওয়ার আগে আপনার ফ্যানদের উদ্দেশ্যে এবং আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কিছু বলতে চান। আমার মনে হয় যে অনেকে তো বলে যে মিউজিকটা মারা যাচ্ছে, তো আমার মনে হয় শোতে আসলে আর অ্যালবাম কিনলে সেটা মারা যাবে না। ওকে, আর কিছু চাওয়ার নেই, আর কিছু চাওয়ার নেই আসলে। অলরাইট, থ্যাংক ইউ সবাইকে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর কিছু গান শোনাবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এনটিভি পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এত ব্যস্ততার মাঝে এসেও আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর কিছু গান শোনাবার জন্য। ভিউয়ার্স, ইটস টাইম টু সে গুড বাই। দেখা হবে নেক্সট উইক সেম টাইম সেম চ্যানেল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এনটিভির সঙ্গেই থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।